হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের 2024-এর যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 18 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে পার্ট 1 অর্থাৎ 1 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকদিন ভিডিও, 3-4 দিন ভিডিও নিয়ে আসতে পারিনি, এর জন্য দুঃখিত, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো এখন মোটামুটি সুস্থই রয়েছি। তো এরপরে কিন্তু আবার রেগুলার ভিডিও আসবে। তোমাদের 4 নম্বর 2 নম্বরের প্রশ্ন কমপ্লিট করার পরে আমি পাটিগণিতের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের 3-4টা ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমরা দেখবে এবিটিএ টেস্ট পেপারে 501 নম্বর পেজ খুলে দেখবে যে 4 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি, 1 থেকে 17 নম্বর ডিস্ট্রিক্ট আমি যে কমপ্লিট করেছি, প্লিজ দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, উপকারেও লাগবে। তোমরা স্কিপ করে দেখো না, সবাইকে বলবো যে তোমরা বরং স্পিড করে দেখে নাও, 1.5 বা 1.25 স্পিড করে দেখে নাও। যদি আমি স্লো বলছি, কিন্তু স্কিপ করে দেখো না, তাতে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিচ্ছি। যেখানেই পড়ো না কেন তোমরা কিন্তু ডিটেল জেনে যাও। ওকে, পরীক্ষায় কিন্তু সমস্যা অনেকটা কমে যাবে। তো বেশি সময় নষ্ট না করে শুরু করব আজকের প্রথম প্রশ্ন। তো দেখো, প্রতি বছর জনসংখ্যা একের দাগে r% বৃদ্ধি পেলে n বছর পরে জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তার মানে দেখো n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তো আমার জানা নেই। তাহলে আমি লিখতে পারি না একের দাগে, যে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান এক্স। ঠিক আছে, তাহলে এক্স জনসংখ্যা ছিল। তার মানে দেখো এন বছর পূর্বে, দেখো একটা জিনিস তোমরা কি পড়েছো, ধরো আজকের জনসংখ্যা যদি আমার 100 হয়, তাহলে যদি বলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তার মানে কি লিখতে তোমরা, যদি বৃদ্ধি ধরো 3% করে যদি বৃদ্ধি পায় জনসংখ্যা, তার মানে কি লিখতে, 100 × 1 প্লাস আর, আর মানে কত এখানে 3 বাই 100 হোল টু দ্য পাওয়ার n মানে কত এখানে 2। মানে হচ্ছে সূত্রটা কি ছিল, p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n। এটা কি ছিল, 2 বছর পরে 3% করে যদি বৃদ্ধি পায়। আমি একটা এক্সাম্পল দিলাম। তার মানে দেখো n বছর পূর্বে জনসংখ্যা এখানে ছিল এক্স। ঠিক আছে, তাহলে n বছর পূর্বে 100-র জায়গায় নিশ্চয়ই এক্স ছিল। তার মানে n বছর পরে, যেখানে আমি 2 বছর পরে নিয়ে আসছি, তাহলে n বছর পরে লিখবো কি, n বছর পরে জনসংখ্যা হবে, জনসংখ্যা হবে কত হবে এখানে, p × 1 + r/100, p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n। ঠিক এটাই হবে কি, n বছর পরে জনসংখ্যা, তাহলে p এর জায়গায় n বছর আগে যে জনসংখ্যা ছিল x, সেইটা আমি বসাবো। তাহলে x × 1 + r এর জায়গায় কত বসাবো, rই রয়েছে এখানে, r/100 হোল টু দ্য পাওয়ার n, nই থাকবে এখানে। এবারে দেখো এই যে মানটা বলে দিয়েছে, আমাদের শর্তে বলে দিয়েছে, দেখো পি জনসংখ্যা কিন্তু পি হয়েছে কত, এন বছর পরে। তার মানে এই যে ভ্যালুটা পেলাম এখানে, কিন্তু এই মানটা অ্যাকচুয়ালি পি, তাই না? তার মানে আমি কি লিখবো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে x × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n সমান হচ্ছে কত, পি। বা দিব কি, আমি কি বের করবো, এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তার মানে এক্স এর মান বের করব, ধরে নিয়েছি আমি। তাহলে তাহলে এক্স সমান কত হবে, p/x × 1 + r/100। ঠিক, হোল টু দ্য পাওয়ার n। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো পি ইন্টু আচ্ছা, এক্স তো এখানে থাকবে না, কারণ আমি এক্স এখানে রেখে দিয়েছি। p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার -n, কারণ সূচকের নিয়মে তোমরা কি জানো, 1/x টু দ্য পাওয়ার n সমান কি জানি, x টু দ্য পাওয়ার -n। তার মানে দেখো নিচে n রয়েছে, উপরে তুলে দিলে কি হবে, -n হবে। তাহলে অতএব দিয়ে কি লিখবে, যে n বছর পূর্বে জনসংখ্যা ছিল p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার -n। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো 2 নম্বরের প্রশ্ন বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে মোট কত লাভ হয়েছিল সেটা তোমাকে জানতে চেয়েছে। এই কোষা কি করব, এখানে ধরি লিখবো, ধরি ধরি কি লিখবো আমরা, যে ব্যবসায়
মোট লাভ সমান বা মোট লাভ এক্স টাকা, ঠিক? এটা আমাকে ধরে নিতে হবে। এবারে আমরা জানি কি মোট লাভ যেটা হয় সেটা নিশ্চয়ই মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। তার মানে দেখো আমাকে বলে দিয়েছে প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি লাভের থেকে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমি যদি লিখি যে প্রথম ব্যক্তির লাভ বা লাভ্যাংশ কত লিখতে পারি আমি, তাহলে মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে 3 বাই আনুপাতিক ভাগার কত হচ্ছে 8 5 13 3 16 গুণিতক এক্স টাকা, ঠিক? এবারে দেখো দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে 8/16, কারণ দ্বিতীয় ব্যক্তির অনুপাত কত আছে 8 রয়েছে, ইন্টু এক্স টাকা। তৃতীয় ব্যক্তির লাভ সমান কত হবে 5/16 ইন্টু এক্স টাকা। এবারে আমি কি লিখবো শর্তানুসারে লিখবো, ঠিক? শর্তানুসারে কি করব দেখো, একদম সুন্দর লেখাই রয়েছে। শর্তানুসারে কি লিখবে, কে কম এখানে দেখো, প্রথম ব্যক্তি কম তৃতীয় ব্যক্তি বেশি, তাহলে আমি তৃতীয় ব্যক্তি থেকে যদি প্রথম ব্যক্তি বাদ দিয়ে দিই সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে 5x/16 মানে কত, এটা তৃতীয় ব্যক্তি, তাহলে এখান থেকে বাদ দিব কত 3x/16। এইটা কার সঙ্গে সমান বলেছে 60 টাকা কম বলেছে, তার মানে ইকুয়ালস টু কি লিখবো 60 লিখবো। ওকে, দেখো এখানে মাইনাস করলে হবে কত 2x/16 সমান কত 60 টাকা, বা কি লিখবো x সমান কত 60 গুণিতক 16/2, 2 30 60 16 3 48, অর্থাৎ 480 টাকা হচ্ছে তাদের কি এক্স এর মান। তাহলে এক্স কি ধরেছিলাম আমি, লাভ ধরেছিলাম, তাহলে মোট লাভ কত পেলাম আমি 480 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 3 দাগ, বলছি যে বি যদি ভ্যারিজেস এ কিউবের সঙ্গে হয় এ এর বৃদ্ধি এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তবে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে এটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু একটু নতুন দিয়েছে তোমাদের, বৃদ্ধির অনুপাত, ঠিক আছে? তার মানে কিভাবে করব আমরা দেখো। আচ্ছা 3 দাগ দেখো, বি এ কিউবের সঙ্গে ভ্যারিজেস রয়েছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, বি সমান কে ইন্টু এ কিউব, ঠিক আছে? যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, নট ইকুয়ালস টু 0, ইয়েস অর নো? বুঝতে পেরেছো আশা করি। এবার বলছে দেখো এর বৃদ্ধি বলে দিচ্ছে 2:3, এইভাবে বলছে এর বৃদ্ধি বলে দিয়েছে। তার মানে দেখো আমি কি করব এখানে, এ এর বৃদ্ধি যথাক্রমে ধরি, এর বৃদ্ধি যথাক্রমে 2x ও 3x লিখতে পারি আমি। তার মানে দেখো এ যখন 2x হবে, বি কত হয়ে যাবে, বি সমান হয়ে যাবে কত কে ইন্টু 2x এর হোল কিউব, ইয়েস অর নো? তার মানে আছে 2 4 2 8 কে এক্স এস কিউব। ওকে, এবারে যখন আমি লিখবো এ সমান 3x, বি এর মান কত হয়ে যাবে কে ইন্টু 3x এর হোল কিউব, মানে কত 3 3 9 3 27 কে এক্স এস কিউব, ইয়েস অর নো? তার মানে দেখো যখন আমার এ 2 এ হচ্ছে তখন হচ্ছে গিয়ে এখানে বি এর মান হচ্ছে কে 8 কে এক্স এস কিউব, আর এ যখন 3x হচ্ছে তখন হচ্ছে 27 কে এক্স এস কিউব। তার মানে তখন আমাদের বৃদ্ধি কি অনুপাতে হচ্ছে দেখো, 8 কে এক্স এস কিউব অনুপাত 27 কে এক্স এস কিউব, ইয়েস অর নো? ওকে, তার মানে আমি এটা যদি কাটাকাটি করি দেখো এক্স এস কিউব কেটে যাবে, কে কে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 8 অনুপাত 27, এটা তো কাটবে না। তার মানে বি এর যে বৃদ্ধির অনুপাত হচ্ছে কত 8:27। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো 4 দাগের প্রশ্ন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত হবে। দেখো খুব ইজি অঙ্ক, শুধু কয়েকটা জিনিস কিন্তু এখানে মনে রাখতে হবে। তাহলে আমি করব এখন কত 4 দাগ, ঠিক আছে? তাহলে কোশ্চেনের যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটা এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু
জিরো। এবারে দেখো এই যে সমীকরণটা পেয়েছি, এখানে এক্স স্কোয়ারের সহগগত 1, এক্স এর সহগগত 22 আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 105। তাহলে বীজদ্বয় যদি একটা বীজ আলফা আর একটা বীজ বিটা হয়, তার মানে আমি আলফা প্লাস বিটা কত লিখতে পারি, মাইনাস বি বাই এ, ইয়েস অর নো? এবারে মাইনাস বি বাই এ যদি লিখি, মাইনাস বি মানে কত, -22, বি এর মান কত, -22 বাই এ কত এখানে 1, তার মানে কত পাচ্ছি আমি, +22, ইয়েস অর নো? ওকে। এবারে আলফা বিটা কত পাবো আমি, সি বাই এ, সি কত এখানে 105, এ কত 1, তার মানে পাচ্ছি 105, ইয়েস অর নো? চেয়েছে কি, আলফা মাইনাস বিটা এর মান চেয়েছে। দেখো আমি যদি এটাকে লিখতে পারি যে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার, সূত্র কি, কেন লিখছি, কারণ হচ্ছে দেখো এখানে আলফা প্লাস বিটা আমি জানি, আলফা বিটা এর মান জানি, তাহলে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা, আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের সূত্র। এবারে কেন এই সূত্রটা লিখলাম, আর একটা তো সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না, বিটা স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এই দুটোকে নিয়ে যাব কোথায়, আলফা বিটা তো পেয়ে যাব, কিন্তু এই দুটোকে আবার কিভাবে নিয়ে যাব, কিন্তু আমার দেওয়া রয়েছে আলফা প্লাস বিটা, তাই এই সূত্রে ফেলবো আমরা। ওকে। আচ্ছা এবারে দেখো 22 এর হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা এর মান কত 105, 22 এর হোল স্কোয়ারের মান কত 484, মাইনাস এটা হবে 5 4 20, 4 1 4, 420, তাহলে মাইনাস করলে আমি পাচ্ছি কত 64। তাহলে দেখো আলফা মাইনাস বিটা এর যে মানটা পেলাম আমি, আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের মান পেলাম আমি 64, তাহলে আলফা মাইনাস বিটা কত পাবো আমি, √64। ঠিক, এবারে দেখো √, যে 64 পাচ্ছি প্লাস মাইনাস হবে, তাহলে +-8। ওকে, তাহলে আলফা মাইনাস বিটা এর মান কত পাচ্ছি আমি, +-8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। যদি না বুঝতে পারো সবাইকে বলবো যে আমি সবাইকে বলবো তোমরা প্লিজ ভিডিওটি একটু পজ করে একটু ব্যাক করে আরেকবার দেখে নাও, অবশ্যই তোমরা বুঝে যাবে। প্রত্যেকটা প্রশ্ন বুঝে করতে থাকো তোমরা, তোমাদের কিন্তু যতটা প্র্যাকটিস করবে অঙ্কে কিন্তু ততটা ভালো মার্কস নিয়ে আসতে পারবে। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে একটা লম্ব বৃত্তাকার আমি কি করব, শঙ্কু অঙ্কন করব। লম্ব বৃত্তাকার শঙ্কুর দেখো এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ উচ্চতা, আর এটা হচ্ছে এল, এটাকে এইচ, এটা হচ্ছে আর একক সব হবে, আর এটা হচ্ছে কত এল, এল মানে হচ্ছে যেটা আম, তোমার তির্যক উচ্চতা। ওকে। আচ্ছা এবারে বলো শঙ্কুর কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2π/RL, 2π/RL। এবারে দেখো একটা জিনিস এখানে, এটা হবে কি বর্গ একক। ওকে। আচ্ছা 2π/RL, এখানে কিন্তু এলটা কি কোনো কাজে লাগবে, কেন বলো তো, কারণ দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বলছে, কিন্তু তির্যক উচ্চতার মান তোমাকে জানতে চাইনি। তার মানে এল এর মান আমরা কি জানি, √h² প্লাস আর স্কোয়ার, কারণ এটা কি সমকোণী ত্রিভুজ, জানো এটা তোমরা। তাহলে জাস্ট আমি বসিয়ে দিব এখানে 2π/R ইন্টু √h² প্লাস আর স্কোয়ার, এটা বর্গ একক। আচ্ছা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত হবে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, πr²। ঠিক আছে, তাহলে πr² বর্গ একক, মানে একটা বৃত্তাকার পথই রয়েছে এখানে, ভূমির ক্ষেত্রফল এইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি কি করব, শর্তানুসারে নিয়ে আসবো, শর্তানুসারে, শর্তানুসারে কি করব, দেখো বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কত, 2πr √h²
প্লাস আর এর স্কোয়ার সমান হচ্ছে √5 গুণ কার ভূমিতলের ক্ষেত্রফলে পাই আর স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে দেখো উভয় পক্ষে আমার কি কেটে যাবে, পাই কেটে যাবে। ঠিক, আচ্ছা একটা এখানে আর কেটে গিয়ে এখানে একটা আর পড়ে থাকবে। তাহলে আমি পাচ্ছি কত এখানে ফাইনালি, পাচ্ছি 2 √h² প্লাস আর এর স্কোয়ার সমান √5 আর। এবারে কি করব, আমি এটাকে উভয় পক্ষে বর্গ করে দেবো। উভয় পক্ষে বর্গ করলে কি পাবো দেখো, এটা সেকেন্ড লাইনে লিখবে উভয় পক্ষে বর্গ মানে এর পরের লাইনে। তাহলে এখানে 4 এ √ওভার উঠে যাবে, h² প্লাস আর এর স্কোয়ার সমান √5 হয়ে যাবে কত 5 আর এর স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো কি করব আমরা। আচ্ছা তাহলে 4h² প্লাস 4 আর এর স্কোয়ার সমান 5 আর এর স্কোয়ার। ওকে, তাহলে 5 আর স্কোয়ার মাইনাস 4 আর স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকবে কি আমার 4h² সমান 5 আর এর স্কোয়ার মাইনাস 4 আর এর স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো। এখান থেকে আমি h এবং r এর অনুপাত কিন্তু বের করতে বলেছে, মানে উচ্চতা এবং, তাহলে বা দিব আমি 4h² সমান পাচ্ছি কত আমি r² বা h² বাই আর এর স্কোয়ার সমান পাচ্ছি 1/4 বা h/r সমান পাচ্ছি আমি 1/2। কেন, রুট ওভার করে দিলে 1 রুট ওভার 1 1 হবে, √4 2 হয়ে যাবে। অতএব এখান থেকে পাচ্ছি আমি কি h অনুপাত r সমান হচ্ছে 1:2। অ্যান্সার কি হবে, h অনুপাত অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে 1:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 6। একটি নীরের অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেন্টিমিটার হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু আমরা আগে করেছি। যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই তাদের কাছে তো এটা কোনো অসুবিধা হবে না। দেখো তবু আমি আরেকবার করে দিচ্ছি। 6 দাগ বলছে একটি নীরের অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেন্টিমিটার হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি ধরে নিব যে অর্ধগোলকের, ধরি ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। ঠিক আছে, আর সেন্টিমিটার। আচ্ছা তাহলে ব্যাস কত হবে অর্ধগোলকের, সমান 2r সেন্টিমিটার। ইয়েস অর নো, 2r সেন্টিমিটার যদি হয় তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি, অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3 পাই r³ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, শর্তানুসারে কি লিখবো আমি, শর্তানুসারে কি লিখবো আমি 2/3 পাই r³ সমান কত 144 পাই, কারণ এটা আমাকে বলে দিয়েছে। বা দিয়ে লিখবো কি আমি, পাই কেটে দাও এখানে, তাহলে r³ সমান কত পাচ্ছি 144 গুণিতক 3/2, 2 7 14, 2 2 4, তাহলে মানে আমি পাচ্ছি কত এখানে 72 × 3। কিসের মান পাচ্ছি, r³ এর মান পাচ্ছি, এটা কিন্তু r³। এবারে r সমান কত পাবো আমি, তাহলে r সমান দেখো 72 × 3 রয়েছে, তার মানে আমি লিখতে পারি না √72 × 3। এবারে 72 কে আমি কিভাবে লিখতে পারি এখানে 8 × 9 × 3 কিউব √ তাহলে 8 কে লিখতে পারি আমি কিউব √ 2 × 2 9 কে লিখতে পারি 3 × 3। তাহলে 3টা থেকে একটা বেরিয়ে আসবে, দেখো 2 একটা বেরোবে 3 বেরোবে। ঠিক আছে না, তাহলে আমি পাচ্ছি কত এখানে 2:3, অর্থাৎ আর এর মান পাচ্ছি আমি কত 6 সেন্টিমিটার। তাই না, আমাকে চেয়েছে কিন্তু এখানে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস কত হয়ে যাবে এখানে দেখো 2 × 6 অর্থাৎ 12 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হবে কি আমাদের অ্যান্সার 6 × 2 সমান 12 সেন্টিমিটার। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো নেক্সট কোশ্চেন 7 দাগ বলছে একটি ব্যাস, এওবি বৃত্তের একটি ব্যাস
ও কেন্দ্র ও কেন্দ্র ও সি বৃত্তের উপর একটি বিন্দু। বি ও সি 60 ডিগ্রি হলে ও সি এ এর মান নির্ণয় করো। এটাকে আমরা ইরেজ করছি, দেখো হাতের দাগ। আচ্ছা, মাঝখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছে, এখানে এ নাম দিয়েছে, এখানে বি, তাহলে এ ও বি ব্যাস হয়ে গেল। ও কেন্দ্র ও সি বৃত্তের উপর একটি বিন্দু। ও কেন্দ্র সি এখানে নাম দিলাম একটা বৃত্তের উপর একটি বিন্দু। বি ও সি, বি ও সি এইটা বলে দিয়েছে কত আমাদের, 60 ডিগ্রি। ওকে, দিয়ে বলেছে ও সি এ এর মান কত, ও সি এ এই মানটা চেয়েছে, এই মানটা কত হবে চেয়েছে। আচ্ছা দেখো, এখানে আমি যদি সি এবং বি যোগ করে দিই, সি এবং বি যোগ করে দিই, তার মানে দেখো সরি, এ সি বি এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। কারণ কি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। ঠিক আছে, এবারে দেখো ত্রিভুজ ও সি বি এর, ত্রিভুজ ও সি বি এর ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, অতএব দিয়ে লিখতে পারি ও সি বি এই কোণটা সমান ও বি সি এই কোণটা সমান ও বি সি, এই দুটো কোণ সমান। এই দুটো কোণের মান কত হবে, 180 মাইনাস 60/2, দুটো সমান, একটা 60 দিয়েছে, তার মানে অবশ্যই এটা কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি আমার 60 ডিগ্রি হয়ে যায়, টোটাল 90 ডিগ্রি, তার মানে দেখো এখানে লিখতে পারি অতএব ও সি এ, কোণ ও সি এ এটার সমান আমি লিখতে পারি কোণ এ সি বি মাইনাস কোণ বি সি ও, বি সি ও বা ও বি সি, যেটা আমি ও বি সি পেয়েছি। ঠিক আছে, বি বি সি ও যেটা আমি ও সি বি পেয়েছি, তাহলে এর মান কত, এখানে 60 ডিগ্রি। আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে কত হবে, 30 ডিগ্রি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে এখানে, 30 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলছে 8-এর দাগে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার হলে বলছে যে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজ অঙ্ক এটা, 8-এর দাগের, এটা আগেও আমরা করেছি। ঠিক আছে, দুটো বৃত্ত রয়েছে, ওকে, একটা ছোট একটা বড় রয়েছে। ঠিক আছে, এটা ছোট এটা বড়। এবারে বলেছে যে এদের একটা সাধারণ স্পর্শক টানতে বলেছে, আমি টানবো। এই বলছে এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, কিন্তু কি কি কন্ডিশন দিয়ে দিয়েছে দেখো, এর ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ আমার বলে দিয়েছে, একটা বলেছে 8, একটা বলেছে 3, তার কেন্দ্রদের দূরত্ব 13, এটা আমাকে লিখতে হবে এখানে। তাহলে এটা আমি লিখলাম 8 সেন্টিমিটার, এটা যোগ করে আমি লিখলাম 3 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব লিখলাম আমরা কত, 13 সেন্টিমিটার। এবারে বলো এখানে একটা জিনিস কাজে লাগবে, একটা সরলরেখার উপর দুটো সরলরেখা যদি লম্ব থাকে, তার মানে এই দুটো সরলরেখা কি হবে, পরস্পর কি হয়, সমান্তরাল হয়, ইয়েস অর নো। তার মানে এই দেখো, এই যে সরলরেখা স্পর্শক, স্পর্শকের কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, লম্ব হয়। ঠিক আছে, আচ্ছা এটা যদি লম্ব হয়, তাহলে এই সরলরেখা আমি নাম যদি দিয়ে দিই এখানে ও, এটাকে আমি ও ড্যাশ দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম। ঠিক আছে না, তার মানে দেখো এ বি সরলরেখার উপর ও এ এবং বি ও ড্যাশ লম্ব, তার মানে ও এ ড্যাশ, সরি ও এ এর সঙ্গে সমান্তরাল হচ্ছে ও ড্যাশ বি, ইয়েস অর নো। এবারে দেখো বি থেকে যদি আমি ও ও ড্যাশের সমান্তরাল করে একটা সরলরেখা টানি এবং এখানে যদি আমি নাম দিই পি, ওকে, এখানে আমি নাম দিই পি, তার মানে দেখো এখানে পি
বি এইটা সমান্তরাল ও ও ড্যাশড, ঠিক আছে। আচ্ছা, দুটো সমান্তরাল, তাহলে এইরকম দুটো সমান্তরাল, এটাও সমান্তরাল, তার মানে কি হচ্ছে বুঝতে পারছো, 90 ডিগ্রি আবার রয়েছে, তার মানে এটা একটি একটা আয়তক্ষেত্র হবে। এটা যদি 13 হয় তাহলে উপরেরটা কত হবে, 13 সেন্টিমিটার হবে। আর এইটা যদি এখান থেকে এটা 3 সেন্টিমিটার হয়, পি থেকে ও, তাহলে পি ও এইটা কত হবে, 3 সেন্টিমিটার হবে। কেন, এটা পি ও কার সঙ্গে সমান, বি ও ড্যাশের সঙ্গে সমান। আমি কিন্তু করে দিয়েছি যে পিবি সমান্তরাল ও ও ড্যাশ। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটা 3 হলো। তার মানে দেখো এ পি এই মানটা কত হবে, 8 - 3 সেন্টিমিটার, তার মানে 5 সেন্টিমিটার। এপি মানে হচ্ছে এই ছোট এইখান থেকে এটা 5 সেন্টিমিটার। তার মানে ত্রিভুজ এ পি বি এটা কি ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, তাই তো, সমকোণী ত্রিভুজ। কেন, এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে এ পি, আমি দেখাচ্ছি দেখো, এ পি বি এই যে ত্রিভুজটা হয়েছে না, এইটা একটা কি সমকোণী ত্রিভুজ, কারণ পি এ বি 90 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো ভূমি, ভূমি কত সেন্টিমিটার, ভূমি আমি জানি না, ঠিক আছে না, ভূমি আমি জানি না, কেন ভূমিকে আমি এইটা ধরবো এ বি, এটা মান বের করবো। লম্ব কত এখানে, লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ আমি বের করলাম এক্ষুনি 5 সেন্টিমিটার। অতিভুজ কত বের করলাম আমি, 13 সেন্টিমিটার, ঠিক না? 13 সেন্টিমিটার, কারণ কারণ কি এইটার সঙ্গে এটা সমান, ঠিক আছে, 13 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো ত্রিভুজ এ পি বি এর লিখতে পারি না আমি যে পি বি স্কোয়ার সমান এ পি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ওকে, এপি মানে কোনটা, ভূমি, এ বি মানে হচ্ছে ভূমি। ওকে, আর লম্ব হচ্ছে এপি, অতিভুজ হচ্ছে কত আমাদের পিবি, এখান থেকে এটা পিবি। ওকে, বের করবো কি আমি এ বি, তাহলে এ বি সমান কি হবে, √ওভার পিবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে পিবি স্কোয়ারের মান কত, 13 স্কোয়ার, মাইনাস এপি এর মান কত, 5 স্কোয়ার, মানে পাচ্ছি 169 মাইনাস 25। 169 - 25 কত হবে এখানে, √ওভার 144, মানে হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কত হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, সাধারণ স্পর্শক 12 সেন্টিমিটার। ওকে, একটু টাইম লাগছে, দেখো তোমাদের কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ, আমি প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিচ্ছি। আশা করি তো এরপর থেকেই এইসব কোশ্চেন কোনো রকম প্রবলেম হবে না। দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। এবিসি এর বিসি এবং ডিই সমান্তরাল, এডি এবং বিডি অনুপাত বলে দিয়েছে 2:5, এসি এর মান 21 হলে এই এর মান নির্ণয় করো। ঠিক আছে না? দেখো এই কোশ্চেনটা শুরু করার আগে সবাইকে বলবো যে যদি ভিডিওটি এতক্ষণ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমপ্লিট করব, তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না আশা রাখছি আমি, কারণ ডিটেল সবকিছু কিন্তু আমি বলে দিচ্ছি। ওকে, যদি ভালো লাগে প্লিজ এক্ষুনি একটা সবাই লাইক করে দাও। দেখো এবিসি এর বিসি, আচ্ছা এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব আমি, এ বিসি, বিসি এর সমান্তরাল করে একটা ডিই অঙ্কন করবো, এটা ধরো আমি ডিই লিখলাম। ঠিক আছে, তাহলে এডি এবং বিডি এর অনুপাত বলে দিয়েছে, এডি অনুপাত বিডি এইটা বলে দিয়েছে আমার কত, 2:5। এডি মানে এইটা, বিডি মানে এইটা। এখান থেকে আমি কি যদি লিখি যে এডি অনুপাত এ বি, এটা কি লিখতে পারি আমি, 2:7, কারণ এটা যদি 2x হয়, এটা যদি 3x হয়, তার মানে এ বি পুরোটা কত হবে তোমার, সরি 2 আর এটা 5 হয়, তাহলে পুরোটা কত হবে 7, তাহলে 2 পুরোটা হচ্ছে এ বি, এ বি মানে পুরোটা, এখান থেকে এতটা, এটা হচ্ছে তো 7, তাহলে 2:7 পেলাম। এবারে আমরা কি শর্তে জানি, যদি একটা ত্রিভুজের সমান্তরাল করে ডি অঙ্কন করি, তার মানে এখান থেকে আমি জানি যে এডি বাই এ বি সমান হচ্ছে এই বাই এসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এডি বাই এবি এর মান কত, 2:7, তার মানে আমি লিখতে পারি না এখানে 2/7 সমান এই এর মান কত আমি জানি না, বের করব, কিন্তু এসি এর মান প্রদত্ত রয়েছে যেটা হচ্ছে 21, সিন্স যেহেতু এসি সমান 21 সেন্টিমিটার।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে কাটাকাটি করব আমরা, কাটাকাটি করলে কত আসবে, এ ই সমান হচ্ছে 2 গুণিতক 21/7, 7 3 21 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, এখানে সেন্টিমিটার লিখবো না, অবশ্যই এ ই এর মান কত হচ্ছে, এ ই সমান 6 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। 10-এর দাগ। 10-এর দাগ কি বলেছে দেখো, 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে যখন সম্পূরক কোণ, আমরা কি জানি যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপরটি সম্পূরক কোণ বলা হবে। তাহলে 10-এর দাগে যেটা বলেছে, একটা বলে দিয়েছে কত, 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড, অপর কোণ কত হবে, যেহেতু সম্পূরক 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। এবারে দেখো এই অঙ্কগুলো যখন করবে তোমরা কিভাবে করবে, দেখো 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি আমি লিখতে পারি না 00 মিনিট 00 সেকেন্ড, ইয়েস অর নো। আচ্ছা, এখান থেকে বাদ দিব কত, 75 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড, এখানে সেকেন্ড হবে। ওকে, কি করব আমি, মাইনাস করব। ঠিক আছে, এবারে দেখো 180কে আমি কেটে কি লিখতে পারি, 1 ডিগ্রি আমি এদিকে ধার নিব, 180 এই সবগুলোকে আমি কি করব, কাটবো। আচ্ছা, 1 ডিগ্রিকে ধার নিয়ে নিলে এখানে কত করে 179 179 পড়ে থাকবে, এখানে কিন্তু কত থাকবে, 60 মিনিট থাকবে। এবারে 60 মিনিটকে কেটে আমি কি করব, 59 মিনিট। ঠিক আছে, কত লিখবো আমি, 59 মিনিট লিখবো, 59 মিনিট। কেন, এইদিকে আমি সেকেন্ড ধার নিয়ে নেব একটা, যেটা লিখবো আমি এখানে 60 সেকেন্ড। এবারে কেন লিখলাম, তার কারণ কি, যে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে। এবারে দেখো আমি মাইনাস জাস্ট করবো, অ্যান্সার বসিয়ে দেবো। দেখো 60 থেকে 27 গেলে কত হবে, 7 3 10, 2 1 3 3 6, তাহলে 27 ছিল তো না, 24 ছিল এটা, সরি, তাহলে এটা হবে 6, এটা 3, 36 সেকেন্ড। আচ্ছা, এখানে 59 থেকে 36 বাদ দেবো, 6 3 3 2 5, 23 মিনিট, আর এটা 5 4 9, আর এটা পড়ে থাকবে কত, 7 0 104 ডিগ্রি, 104 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড। এটা হবে কি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। আশা করি তোমাদের আমি অনেক সহজভাবে বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 11 বলছে, যদি এটা যদি থাকে এবং থিটা 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তো থিটা এর মান নির্ণয় করতে বলেছে। থিটা এর মান নির্ণয় করতে হলে এই অঙ্কটা একটু অন্যরকম দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু দেখো খুব সহজ, দেখো কিভাবে করছে। কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান বলে দিয়েছে আমাকে কট থিটা, 2 কট থিটা বলেছে। ঠিক আছে না, আচ্ছা এখান থেকে লিখতে পারি না, কোসেক 1/sin স্কোয়ার থিটা সমান 2 ইন্টু কস থিটা বাই সাইন থিটা, কারণ কট থিটাকে এইভাবে লিখতে পারি। এবারে দেখো 1 সমান 2 কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটাকে এদিকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে ক্যান্সেল করব আমি, তাহলে পড়ে থাকবে কত, এখানে সাইন থিটা পড়ে থাকবে, কারণ একটা সাইন থিটা এখানে কেটে গেছে, তো 1 থাকবে। তাহলে আমি পাচ্ছি দেখো 1 সমান 2 সাইন থিটা কস থিটা, ইয়া শূন্য। এবারে 1টাকে এদিকে, সরি 2 সাইন থিটা কস থিটা এদিকে নিয়ে আসবো, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 0। এবারে দেখো 1কে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে পাবো কি আমি, সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার সমান 0, বা সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, বা সাইন থিটা সমান কস থিটা, বা সাইন থিটা বাই কস থিটা সমান 1। এটার মানে কি, ট্যান থিটা সমান 1, 1কে লিখতে পারি না ট্যান 45 ডিগ্রি, অতএব থিটা সমান
45 ডিগ্রি। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে থিটা কত হচ্ছে 45 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে যদি ইউআই সমান এটা হয়, এফআই ইউআই এর সামেশন 20, এফআই এর সামেশন 100 হয় এক্স বার, অর্থাৎ এখানে গড় নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি ইরেজ করে দিই। আচ্ছা দেখো কি বলেছে এখানে। আচ্ছা ইউআই আমরা জানি কি, এক্সআই মাইনাস এ বাই এ, xi মাইনাস এ বাই এইচ। ওকে, এইচ। ওকে, এবারে এর সঙ্গে যদি আমি তুলনা করি, এখানে এ কত পাবো আমি, দেখো এ পাবো আমি 25 আর এইচ পাচ্ছি কত আমি 10। ওকে, এবারে সামেশন সরি এক্স বার অর্থাৎ গড় সমান কি জানি আমি, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই ইউআই বাই এফ আই বাই সামেশন এফ আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মান কত 25 প্লাস এইচ হচ্ছে কত এখানে 10 ইন্টু এফ আই ইউআই হচ্ছে 20 বাই 100। কাটাকাটি করলে কত পাবো 25, 5 2, 25 প্লাস 2 মানে কত পাচ্ছি আমি 27। তাহলে এক্স এর বার কত পাচ্ছি আমি 27। তো আশা করি তোমরা বুঝতে, এই অঙ্কটা কিন্তু বারবার আসছে, ভালো করে দেখে যাবে তোমরা অবশ্যই। তো দেখো আমরা 2 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দিলাম। যদি তোমাদের ভিডিওটি একটু লেন্দি মনে হয়, তোমরা স্পিড করে অবশ্যই দেখে নিয়েছো আশা করি। তো দেখো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের 18 নম্বর হয়ে গেল, 19 নম্বর ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আর 4টে ডিস্ট্রিক্ট রয়েছে, এতদিনে শেষ হয়ে যেত, কিন্তু শরীর খারাপ, ভীষণ খারাপের জন্য নিয়ে আসতে পারিনি, তো এর জন্য দুঃখিত আমি। তো দেখো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি এতক্ষণ যারা ভিডিওগুলো দেখছো সবাইকে হলো প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।